নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক প্রমথনাথ বিশির লেখা অলৌকিক গল্প সাথে সাথে ঘুরবে। এটি চতুর্থ এবং অন্তিম পর্ব। পরদিন বিকেলে বাইরে বেড়াতে যাবার সময় আমার নতুন জুতো জোড়া পেলাম না। সন্দেহ হলো এ নির্ঘাত ভিক্ষুর কাজ। তাকে ডাকলাম, শুনলাম সে বাজারে গিয়েছে। অগত্যা আর এক জোড়া জুতো পরে বাইরে বের হলাম। সেই ঝাউ ঘেরা গোরস্থানে গিয়ে পৌঁছলাম। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে এক জায়গায় বসলাম। এমন সময় গোরস্থানের রক্ষক সেই বৃদ্ধ মুসলমান এসে সেলাম করে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, খবর কি? সে বলল, বাবুজি, কাল অনেক রাত্রে দুই বাবু এখানে বেড়াতে এসেছিলেন। তাদের কেউ বোধ হয় এক জোড়া জুতো ফেলে গিয়েছেন। তারপর নিবেদন করল, আমি যেন খোঁজ করে জুতো জোড়া মালিককে পৌঁছে দিই। আমি তাকে জুতো আনতে বললাম। লোকটা জুতো আনলে আমি চমকে উঠলাম। এ কি, এ যে আমার জুতো জোড়া! আমার বিস্ময় তার কাছে প্রকাশ করলাম না। বললাম, কিরকম লোক আর একবার বলো তো। সে বলল, বাবুজি, আমি অন্ধকার রাতে দূর থেকে দেখেছি। কিরকম লোক কেমন করে বলবো, তবে দুজন লোক ছিল তাতে আর সন্দেহ নেই। তার কথায় আমার বিস্ময় বেড়ে গিয়ে ভয়ে পরিণত হলো। আমি খোঁজ করে মালিককে দেব জানিয়ে জুতো জোড়া একটা কাগজে মুড়ে নিয়ে আসলাম। বাসায় এসে ভাবলাম, এ কেমন হলো? আমি কি তবে রাত্রে সেখানে গিয়েছিলাম? স্বপ্নে বা নিশিতে পেলে মানুষ যেমন ঘুরে বেড়ায় বলে শুনেছি, তবে কি আমারও সেই রোগই হলো? কিন্তু সঙ্গের দ্বিতীয় ব্যক্তিটি কে ছিল তবে? সেই অশরীরই নয় তো? তবে কি সেই অজ্ঞেয় সত্তা অশরীরই নয়? না হলে কবর রক্ষক তাকে দেখতে পেল কিভাবে? অজ্ঞাত সারে ঘুমের ঘোরে আমি কি তার ভ্রমণ সঙ্গী হয়ে উঠেছি নাকি? এই কথা মনে হওয়া মাত্র সেই নিঃসঙ্গ নিস্তব্ধ ঘরের মধ্যে গা ছ্যাঁত করে উঠল। দেহের প্রত্যেকটি লোম খাড়া হয়ে উঠল। সংকল্প করলাম, আজ থেকে রাত্রে আর ঘুমোলে চলবে না। স্থির করলাম, দিনের বেলা ঘুমিয়ে নিলে রাতটা জেগে থাকতে পারব। রাতটা জেগে থাকবার সংকল্প করলাম। হঠাৎ বোধহয় একবার ঘুমিয়ে পড়েছিলাম। দরজায় করাঘাতের সশব্দই ঘুম ভেঙে গেল। কে বলে চিৎকার করলাম, কিন্তু আর কোনো সাড়া পেলাম না। আবার জেগে থাকবার চেষ্টা চলল। বোধহয় একটু তন্দ্রা এসে গিয়েছিল। আবার দরজা নাড়ার শব্দ। বুঝলাম, এ সেই অশরীরীর কাণ্ড। অশরীরী আজও তার ভ্রমণ সঙ্গীর সন্ধানে এসেছে। কাজেই এবারে আর সাড়া দিলাম না, চুপ করে বসে থাকলাম। এমনিভাবে ঘুমের সঙ্গে যুদ্ধ করে সেই রাতটা কেটে গেল।
তারপরে প্রতি রাত্রে এমনি ধারাই চলতে লাগলো। জেগে এবং তন্দ্রায় আমার চোখে মল্লযুদ্ধ চলতে থাকলো। যেমনি একটু তন্দ্রা আসে অমনি দরজা নাড়ার শব্দ, না হলে বাইরে হাঁটা চলার শব্দ শুনতে পেতাম। একদিন হঠাৎ পিঠের উপরে কার যেন গরম নিঃশ্বাস অনুভব করে ধড়মড় করে জেগে উঠলাম। কিন্তু ঘর ছিল নির্জন, কেউ কোথাও নেই। কয়েকদিন এমনি চললে আমার শরীর আরও ভেঙে যাবে। ভাবলাম এরকম চলতে থাকলে এই বিদেশেই হয়তো মারা যাব। আমার কেমন যেন ধারণা হয়ে গিয়েছিল এই যাত্রায় আমাকে বোধহয় মরতেই হবে। ভাবলাম মরতেই যখন হবে কলকাতায় ফিরেই মরব, বিদেশে বিভুইয়ে মরব কেন? এতক্ষণ বারান্দায় বসেছিলাম। এবারে কি একটা কাজে ঘরে ঢুকতেই মনে হলো আয়নার মধ্যে যেন কার ছায়া। আবার তাকালাম, শূন্য আয়না তখন ঝকঝক করছে। ঘরের মধ্যে কেউ কোথাও নেই। একবার মনে হলো আমার ছায়া। পরক্ষণেই বুঝলাম আমার ছায়া হতেই পারে না, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার ছায়া আয়নায় পৌঁছয় না। তবে কি দেখলাম? বিশ্বাস জন্ম নিল আমি কোনো দুর্গেয় সত্তার ষড়যন্ত্রের শিকার। সেদিন সন্ধেবেলা বেরিয়ে সবে ঘরে ঢুকেছি। দেখলাম, স্পষ্ট দেখলাম, মনে হওয়া বা অনুমান করা নয় যে আয়নার উপরে ছায়া। শুধু এক বিদ্যুৎ ঝলকের জন্য, শুধু জলে দাগ কাটার মতো। কিন্তু সত্যিই যে দেখলাম তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তখনই মনে পড়ল ঘর তো অন্ধকার, এখনো আলো জ্বালানো হয়নি, তবে ছায়া পড়বে কিভাবে? বিদ্যুতের টর্চ টিপলাম। শূন্য ঘর। ঘরের সেই সুবৃহৎ শূন্যতাকে একটা বিরাট হাড় মতো মনে হলো। অবশেষে কিভাবে আমার ত্রাস যে রোগে পরিণত হলো সে প্রশ্নের উত্তর দেবার সাধ্য আমার নেই। তবে আমার ধারণা এই যে কোনো একটা মনোভাব চরমে পৌঁছলে তা অপর একটা মনোভাবে পরিণত হয়। মানুষের মনের সব ভাবগুলোর মধ্যে গোপন চলাচলের একটা পথ আছে বলেই এমন বোধ করি সম্ভব হয়। আমার মাথায় রোগ চেপে গেল যে মরতেই যখন হবে, মরতেই যখন বসেছি, অশরীরের মুখের গ্রাস কেড়ে নিয়ে মরব। আর কিছু না পারি তাকে শিকারের আনন্দ থেকে বঞ্চিত করেই মরব। মৃত্যু যখন আমার সামনে, মনে হলো এইভাবেই মরলেই আমার মরা সার্থক হবে। আমি স্থির করলাম যে আর 2-1 রাত্রি অশরীরীর রহস্য উদ্ঘাটনের শেষ চেষ্টা করব। পারি তো ভালো, আর না পারি তো নিজের প্রাণ নিজে হাতে নেব। অশরীরীর শিকারে পরিণত হব না। এখন থেকে গুলি ভরা পিস্তলটা সব সময় পকেটে রাখতে শুরু করলাম। সেদিন রাত্রে
আমার জীবনের শেষ রাত্রি হবে যখন ভেবেছিলাম, তখন কে জানতো যে সেই রাত্রি হবে আমার মুক্তির রাত্রি। অনেক রাত পর্যন্ত বারান্দায় বসেছিলাম, বলা বাহুল্য একাকী। রাত্রি ঘন অন্ধকার, দূরাগত ঝাউ গাছের হু হু শব্দ পরলোকের তীরভূমি থেকে বেয়ে এসে দীর্ঘ নিঃশ্বাসের মতো মনে হচ্ছিল। সম্মুখে গঙ্গা, সেখানে অন্ধকার কিছু ফিকে, না হলে বোঝবার উপায় নেই। বসে বসে একটু তন্দ্রা এসে গিয়েছিল। এমন সময় মনে হলো ঘরের মধ্যে কে যেন শীষ দিচ্ছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকলাম। আজ আমার মনে কোনো ভয় ছিল না। অশরীরীকে গুলিবিদ্ধ করে হত্যা করা সম্ভব হলে অবশ্যই করতাম, কিন্তু মনের ওই অবস্থাতেও বুঝলাম যে তা সম্ভব নয়, তাই নিজেই মরব। অশরীরীর উপস্থিতিতে নিজের হাতেই মরব। তার শিকার ফসকে যাবে, সে হতাশ হবে। উফ, সে কি আনন্দ যে হবে আমার! ওই এক আনন্দই তখন জীবনের অবশিষ্ট ছিল। উৎকট উল্লাসে হেসে উঠলাম। অনেক দিন হাসিনি, এত উচ্চস্বরে কখনোই হাসিনি। নিজের হাসিতে নিজেই চমকে উঠলাম। হঠাৎ সে ছায়া, ঈষদালোকিত কক্ষের আয়নার উপরে সেই ছায়া, শুধু এক পলকের জন্য। পিস্তল বাইরে বের করে পরীক্ষা করে দেখলাম। দরজাটা খোলা ছিল, বন্ধ করে দিলাম। তখন আমার মুখ দরজার দিকে, আমার ঠিক পিছনে দেওয়ালের গায়ে আয়না। পিছনে সেই শীষ দেবার শব্দ হলো। পেছন ফেরা মাত্র ছায়া শরীর অশরীরী। মনে হলো সে যেন আর আয়নার উপরে নেই, আমার দিকে অনেকটা এগিয়ে এসেছে। আমি কি করতে যাচ্ছি ভেবে দেখবার আগেই পিস্তলটা তুলে নিয়ে নিজের মাথা লক্ষ্য করে গুলি ছুড়লাম। কেবল তড়িৎ বেগে মনে হলো আমার ঠিক পিছনে সে যখন রয়েছে, সেও মরবে। এক গুলিতে শিকার ও শিকারীর দুজনেরই জীবনাবসান। বোধহয় একটু হাত কেঁপে গিয়েছিল। শূন্য ঘরে পিস্তলের শব্দ মাথা কুটতে লাগলো। পিছন থেকে একটা নিদারুণ নিষ্ঠুর হাসির ক্ষণক্ষণ শুষ্ক আওয়াজ কানে আসলো। মনে হলো অশরীরী আমার ব্যর্থ চেষ্টাকে ধিক্কার দিয়ে হাসছে। চারিদিকে বারুদের গন্ধ। ঘরের মেঝে কাঁপছে, ছাদ ঘুরছে, সমস্ত অন্ধকার। পরদিন যখন জ্ঞান হলো, দেখলাম আমি শয্যার উপরে শায়িত। ভিকু মাথায় হাওয়া করে দিচ্ছে। পায়ের কাছে দারোয়ানজি গম্ভীর মুখে দণ্ডায়মান। শিমুলতলার ঠিকানায় একটা তার করতে বলে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙল, দেখলাম যে আমার পরিবারের জন তিনেক এসে বসে আছে। তাদের বললাম, আজই আমাকে এখান থেকে নিয়ে চলো। পরদিন সকালবেলায় শিমুলতলায় এসে পৌঁছালাম। এই ঘটনার পরে 5-7 বছর পেরিয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। অশরীরীর স্মৃতি আমার মনে ফিকে হয়ে এসেছে, কিন্তু সত্যি কথা বলছি, এই রহস্যের উত্তর আজও পাইনি।
ডাক্তারদের জিজ্ঞেস করলে সেই পুরনো উত্তরই পায়, নার্ভাস শক। মনস্তাত্ত্বিকদের জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়, সমস্ত ব্যাপারটাই একটা সাবজেক্টিভ রিয়াকশান। বন্ধুরা বলে আমি নাকি ধাপ্পা দিচ্ছি, কিন্তু আমি জানি, মর্মান্তিকভাবে জানি, সমস্তই নিদারুণভাবে সত্য। কেমন করে জানি না, অশরীরীর মোহময় খোলসের মধ্যে আমি ঢুকে পড়েছিলাম। সেই রাত্রের পিস্তলের গুলি সেই মোহ ভেদ করে আমাকে বাঁচিয়ে দিয়েছে। অশরীরীর নিজের ব্যর্থতায় আত্মধিক্কারের অট্টহাস্য করে সঙ্গ পরিত্যাগ করে গিয়েছিল। বন্ধুরা বলে ওসব তোমার কবিত্ব। যাকে ধিক্কারের অট্টহাস্য বলছো, বস্তুত তা পিস্তলের গুলি লেগে সেই বৃহৎ আয়নাখানা ভাঙবার শব্দ ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি বুঝতে পারি না। আমি চুপ করে থাকি।